আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ঘরে আছো এবং ঘরেই থাকবে। সারা বিশ্বে তথা বাংলাদেশের যে করোনা ভাইরাসের প্রকোপ থেকে নিজকে এবং অপরকে রক্ষার জন্য যে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ চলছে। তো সেই বন্ধের ভিতরে তোমাদের যেন পড়ালেখা অব্যাহত থাকে, আমরা তোমাদেরকে সে উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে অনলাইনে আজকের এই ক্লাস আমরা করাচ্ছি। বাংলাদেশ সরকার থেকে আমাদেরকে এই নির্দেশনা দিয়েছে এবং তোমাদের প্রিয় প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদেরকে এই প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে দিয়েছে কিভাবে তোমাদেরকে তোমাদের ক্লাসের সাথে পড়ালেখার সাথে সংযুক্ত রেখে তোমাদের পড়ালেখার যেন ক্ষতি না হয়, ঘরে বসেই যেন তোমাদের পড়ালেখাটাকে অব্যাহত রাখতে পারো, তোমাদের শিক্ষাকে অব্যাহত রাখতে পারো। সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আজকে আমি তোমাদেরকে রসায়নের ক্লাস নিতে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখন প্রথম বর্ষের আছো, কিছুদিন পর তোমাদের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষায় তোমাদের যে 3টি অধ্যায় তোমাদের সিলেবাসভুক্ত ছিল, এই 3টি অধ্যায়ের ভিতরে আমাদের একটি অধ্যায় এখনও বাকি আছে ক্লাস করানোর। সেই অধ্যায়টি আমি আজকে তোমাদেরকে শুরু করব। সেই অধ্যায়টি হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়, তড়িৎ রসায়ন। আসো, তড়িৎ রসায়ন বলতে কি বুঝি? বিদ্যুৎ বা বিদ্যুৎ প্রবাহ আমরা স্বভাবতই জানি এটি পদার্থবিদ্যার একটি অংশ, অর্থাৎ পদার্থবিদ্যা চ্যাপ্টারে তোমরা বিদ্যুৎ এবং বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে নিশ্চয়ই ভালোভাবেই অধ্যয়ন করেছ এবং বিদ্যুৎ সম্পর্কিত পড়ালেখা পদার্থবিদ্যার অংশ। কিন্তু বিদ্যুতের মাধ্যমে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যেখানে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে, সেই জায়গাটা হচ্ছে আমাদের রসায়নের অংশ। অর্থাৎ তড়িৎ চালনার ফলে যেখানে কোনো রাসায়নিক পরিবর্তন ঘটবে অথবা রাসায়নিক পরিবর্তনের ফলে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংগঠনের মাধ্যমে যেখানে কোনো বিদ্যুৎ উৎপন্ন হবে, সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের এই তড়িৎ রসায়নের অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আমাদের আজকের অধ্যায়ের ভিতরে চলে আসি। তড়িৎ রসায়নের শুরুতেই তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে তড়িৎ প্রবাহ কিভাবে ঘটে। তোমরা নিশ্চয় জানো তড়িৎ প্রবাহ দুইভাবে ঘটে, একটা হচ্ছে ধাতব প্রবাহের পরিবাহীর মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দিয়ে। আমরা যে বৈদ্যুতিক তার, তোমার তামার তার বা যে কোনো ধাতব তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, এটাকে বলা হচ্ছে ধাতব পরিবাহী। কিন্তু যখন কোনো অ্যাসিড মিশ্রিত পানি অথবা কোনো গলিত আয়নিক যৌগ অথবা আয়নিক যৌগের জলীয় দ্রবণ এর মধ্যে আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, বিদ্যুৎ চালনা করি, তখন দেখা যায় যে বিদ্যুৎ চালনার ফলে সেখানেও এক ধরনের বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। ওই যে তোমার গলিত লবণ যেমন সোডিয়াম ক্লোরাইডের গলিত লবণ অথবা জলীয় দ্রবণ যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, এর মধ্যে যদি আমরা বিদ্যুৎ চালনা করি, দেখা যাবে যে এই দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তবে ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ইলেকট্রন এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের মধ্যে দিয়া ইলেকট্রন প্রবাহিত হয় না।
তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় আয়ন, অর্থাৎ কোনো একটা দ্রবণে বা মিশ্রণে, জলীয় দ্রবণে সেখানে যে আয়ন সমূহ থাকে, তোমরা জানো আয়ন দুই প্রকার, ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন, যাকে আমরা বলি ক্যাটায়ন, অ্যানায়ন। এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন বিদ্যুৎ প্রবাহের ফলে এক স্থান থেকে আরেক স্থানে প্রবাহিত হয়ে গিয়ে সে বিদ্যুৎ প্রবাহিত করে। এটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেমন সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আবার গলিত সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আমাদের বোর্ডে লক্ষ্য করো, বোর্ডে একটা চিত্র অঙ্কন করেছি। চিত্রটি হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে আমি একটি তড়িৎ উৎস বা একটি ব্যাটারি, এটা হতে পারে তোমার এই বৈদ্যুতিক ব্যাটারি, হতে পারে পেন্সিল ব্যাটারি, হতে পারে টর্চলাইটের ব্যাটারি, যে কোনো একটা তড়িতের উৎস আমরা ওখানে ব্যাটারি দেখালাম। এই তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে আমরা যুক্ত করলাম একটা ধাতব দণ্ড। এটা একটা ধাতব দণ্ড, এটা হতে পারে লোহা, হতে পারে কপার। আরেকটা তড়িৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করলাম, ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করলাম আরেকটা ধাতব দণ্ড। যখন ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে দণ্ডটা যুক্ত করলাম, এটা হয়ে গেল ধনাত্মক তড়িৎদ্বার। আর ঋণাত্মক প্রান্তের সাথে যে দণ্ডটা যুক্ত করলাম, ওই ধাতব দণ্ডটা হয়ে গেল ঋণাত্মক তড়িৎদ্বার। আর ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত করলাম, এটা হয়ে গেল ধনাত্মক তড়িৎদ্বার। এই ধনাত্মক তড়িৎদ্বারকে আমরা বলি হচ্ছে অ্যানোড, আর ঋণাত্মক তড়িৎদ্বারকে আমরা বলি ক্যাথোড। এই পর্যায়ে এই পাত্রের মধ্যে আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড নিলাম। তোমরা জানো উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে সোডিয়াম ক্লোরাইডকে বিগলিত করা যায়। এই বিগলিত সোডিয়াম ক্লোরাইড আমরা পাত্রের মধ্যে নিলাম। এই বিগলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের অণু আয়নিত অবস্থায় থাকবে, এবং সেখানে এটা সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন আয়নিত অবস্থায় থাকবে। যে কোনো আয়নিক যৌগই যখন বিগলিত অবস্থায় থাকে অথবা এটা যখন জলীয় দ্রবণে থাকে, তখন সেটা আয়নিত অবস্থায় থাকে। এই পর্যায়ে আমরা পাচ্ছি কতগুলো আয়ন, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। এই সোডিয়াম আয়ন এটাকে বলা হয় ক্যাটায়ন, এবং এই সোডিয়াম আয়ন ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে। অপরদিকে যে ঋণাত্মক আয়ন, ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড আয়নকে বলা হচ্ছে অ্যানায়ন, এবং অ্যানায়ন অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। তখন এখানে কি ঘটবে? এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে। রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে যে সোডিয়াম আয়ন সে আকৃষ্ট হবে ক্যাথোডের দিকে। তার মানে ক্যাথোডে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটবে। সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে, ক্যাথোড যেহেতু ঋণাত্মক তড়িৎদ্বার, এই জন্য ক্যাথোডে গিয়ে সে ইলেকট্রন গ্রহণ করবে, এবং ইলেকট্রন গ্রহণ করে সে ধাতুতে পরিণত হয়ে যাবে। অপরদিকে অ্যানোডে আকৃষ্ট হবে অ্যানায়ন, অর্থাৎ ক্লোরাইড আয়ন, ঋণাত্মক আয়ন, এবং ক্লোরাইড আয়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, এবং ত্যাগ করে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এই পর্যায়ে আমাদের ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হবে, আর অ্যানোডে ক্লোরিন পরমাণু জমা হবে। তো তোমরা জানো ক্লোরিন এটি একটি মৌলিক গ্যাস, যে কারণে দুইটি ক্লোরাইড আয়ন দুইটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে দুইটি ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে, যে ক্লোরাইড আয়ন পরবর্তীতে এক অণু ক্লোরিন উৎপন্ন করবে, এবং এটা গ্যাস আকারে বের হয়ে চলে যাবে। অপরদিকে সোডিয়াম এটা কঠিন ধাতব, মানে ক্যাথোডের সাথে সংযুক্ত থাকবে।
এটা হবে সলিড, এটা হবে গ্যাসীয়। খেয়াল করো, আমরা এখানে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে যে সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ ছিল, এই যৌগটাকে বিশ্লেষণ করে ফেললাম, মানে ভেঙে এটাকে বিয়োজিত করে ফেললাম। এবং এই বিশ্লেষণটা করলাম কিসের মাধ্যমে? তড়িৎ প্রবাহের মাধ্যমে। যেহেতু তড়িৎ প্রবাহের মাধ্যমে আমরা এটাকে বিশ্লেষণ করলাম, এই জন্য আমরা এই প্রক্রিয়াটাকে বলবো যে তড়িৎ বিশ্লেষণ। আমরা এই প্রক্রিয়াটাকে বলবো তড়িৎ বিশ্লেষণ। এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা যখন শেষ হবে, আমরা দেখতেছি কি ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সোডিয়াম ক্লোরাইড। এবং এখানে যদি আমি সমতা বিধানের জন্য দুইটা ইলেকট্রন গ্রহণ করি, দুইটা সোডিয়াম ধাতু উৎপন্ন করবে, তাহলে দুইটা সোডিয়াম আয়ন দুইটা ক্লোরাইড আয়ন থেকে উৎপন্ন করবে, মানে উৎপন্ন করতেছে দুইটা সোডিয়াম প্লাস এক অণু ক্লোরিন। এবং তোমাদেরকে আগে বলা হয়েছে এই যে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন, এই দুইটা আয়ন পাওয়া গেছিল কোথায় থেকে? সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থায় থেকে। সোডিয়াম ক্লোরাইড যখন লিকুইড গলিত অবস্থায়, তখন সেখান থেকে উৎপন্ন করে। তাহলে আমরা পুরো প্রক্রিয়াটাকে সর্বশেষ বিক্রিয়ার মাধ্যমে আনতে পারি। সোডিয়াম ক্লোরাইড লিকুইড অবস্থায় আছে, মানে বিগলিত অবস্থা আছে, সেখান থেকে এটা পরিণত হয় সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে, এটা আপনা আপনিই হয়। অথবা তড়িৎ বিশ্লেষণ চালনা করলে সোডিয়াম আয়ন সোডিয়াম ধাতুতে পরিণত হবে, ক্লোরাইড আয়ন ক্লোরিন গ্যাসে পরিণত হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড একটি যৌগ বিশ্লেষিত হয়ে গেল দুইটি মৌলে, একটি সোডিয়াম একটি ক্লোরিন। অনুরূপভাবে যে কোনো একটা লবণ বা যে কোনো একটা যৌগী যদি তড়িৎ চালনার ফলে বিশ্লেষিত হইয়া একাধিক মৌলে বা একাধিক পদার্থে পরিণত হয়ে যায়, সেটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার মধ্যে আমাদের আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে সোডিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে এই প্রক্রিয়াটা হচ্ছে বিজারণ। আর ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হবে জারণ। তার মানে যখন একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া। আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটি জারণ বিজারণ প্রক্রিয়া। যাই হোক, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা প্রয়োগ ঘটাতে পারি যে কোনো একটা আয়নিক যৌগ থেকে বা যে কোনো একটা যৌগ থেকে তার উপাদানসমূহকে পৃথক করে বিশ্লেষণ করে উপাদানকে সংগ্রহ করা। যেমন সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণ সোডিয়াম ক্লোরাইড আছে, সমুদ্রের পানি থেকে আমি লবণকে প্রথমে সংগ্রহ করে নিলাম, লবণকে সংগ্রহ করে নিয়ে ওই লবণকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আমি সোডিয়াম ধাতু এবং ক্লোরিন গ্যাস সংগ্রহ করলাম। অতঃপর এই সোডিয়াম ধাতু দ্বারা আমরা আমাদের অনেক ব্যবহারিক জীবনে আমরা অনেক এটাকে কাজে লাগাইতে পারি। এটা ইন্ডাস্ট্রিতে এবং শিল্পক্ষেত্রে সোডিয়াম ধাতুর ব্যবহার আছে, আমরা সেখানে জন্য এটা প্রয়োগ করব। অনুরূপভাবে ক্লোরিন গ্যাসের প্রয়োগ করে আমরা ক্লোরিন গ্যাস ও শিল্প উৎপাদনের মাধ্যমে অন্যান্য কাজে আমরা ক্লোরিন গ্যাসকে প্রয়োগ করতে পারি। তো এই প্রক্রিয়ায় আমাদের একটা হিসাব নিকাশ জানা প্রয়োজন যে কতটুকু পদার্থকে কি পরিমাণ তড়িৎ চালনা করলে কি পরিমাণ বিশ্লেষণ ঘটবে। অর্থাৎ কোনো একটা পদার্থের তড়িৎ বিশ্লেষণ সংঘটিত করতে কি পরিমাণ বিদ্যুৎ চালনা করলে কি পরিমাণ পদার্থ উৎপন্ন হবে, এই ব্যাপারে মাইকেল ফ্যারাডে একটা সূত্র প্রদান করছেন। আমরা এটাকে বলি ফ্যারাডের সূত্র। আমি তোমাদেরকে এই পর্যায়ে ফ্যারাডের সূত্র সম্পর্কে বলবো। এটাকে বলে ফ্যারাডের সূত্র। তোমাদের হয়তো নবম দশম শ্রেণীতেও
ফ্যারাডের সূত্র সম্পর্কে ধারণা দেওয়া আছে। ফ্যারাডের সূত্রটা হচ্ছে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে এই যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো কোনো তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করা হবে, সেই বিদ্যুতের পরিমাণটা ক্যাথোডে বা অ্যানোডে যে পরিমাণ বস্তু সঞ্চিত অথবা দ্রবীভূত হবে তার সমানুপাতিক। আমরা এটাকে এভাবে বলতে পারি, তড়িৎ বিশ্লেষণের ফলে অ্যানোডে বা ক্যাথোডে সঞ্চিত বা দ্রবীভূত বস্তুর পরিমাণ হবে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। আমরা ধরলাম এখানে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পরিমাণ বস্তু সঞ্চিত হচ্ছে, এই বস্তুটার পরিমাণ ধরলাম ডব্লিউ। ডব্লিউ পরিমাণ বস্তু সঞ্চিত হলো রাসায়নিক বিক্রিয়ার ফলে। এখন এই ডব্লিউ পরিমাণ বস্তু সঞ্চিত হইতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়েছে? বিদ্যুৎ প্রয়োজন হয়েছে ধরলাম কিউ পরিমাণ বিদ্যুৎ। কিউ পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়েছে ডব্লিউ পরিমাণ বস্তু সঞ্চিত হইতে। তো এই পর্যায়ে ডব্লিউ পরিমাণ বস্তু এবং কিউ পরিমাণ বিদ্যুতের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে ডব্লিউ সমানুপাতিক কিউ। এটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ডব্লিউ সমানুপাতিক কিউ, অর্থাৎ সঞ্চিত বা দ্রবীভূত বস্তুর পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। বা আমরা যদি এটাকে সমান সমান চিহ্ন দেই, তাহলে একটা ধ্রুবক আসবে, তোমরা জানো, তাকে বলে সমানুপাতিক ধ্রুবক। এটাকে বলা হবে জেড। আর কিউ, এটাকে আমরা বলতে পারি জেড কিউ। তার মানে ডব্লিউ সমান জেড কিউ। আবার খেয়াল করো, এই কিউ বিদ্যুতের পরিমাণ, এই পরিমাণটা আবার নির্ভর করতেছে কি পরিমাণ, কি প্রবাহ মাত্রার বিদ্যুৎ কতক্ষণ প্রবাহিত করা হলো, অর্থাৎ কত প্রবাহ মাত্রার বিদ্যুৎ কতক্ষণ প্রবাহিত করা হচ্ছে, এই দুইটার গুণফল হচ্ছে বিদ্যুতের পরিমাণ। তার মানে আমরা যদি বিদ্যুৎ প্রবাহের পরিমাণকে ধরি আই এবং সময়কে ধরি টি, তাহলে কিউর পরিবর্তে লিখব যে আই ইন্টু টি, অর্থাৎ কিউ সমান আই টি। তাহলে আমরা ফ্যারাডের সূত্র থেকে একটা জিনিস পাচ্ছি যে ডব্লিউ সমান জেড আই টি। তাহলে ডব্লিউ সমান জেড আই টি, আমরা এই সূত্রকে প্রয়োগ করিয়া কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এটা তোমাদেরকে গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হবে, মনে রাখবে। আবার এই পর্যায়ে আমরা যদি এখান থেকে শুধু জেডের মান বের করতে চাই, এই জেডকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এই জেডটা একটা সমানুপাতিক ধ্রুবক, তবে তাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবং এই জেডের মান নির্ণয় করার জন্য আমাদেরকে জানতে হবে কোনো একটা মৌলের পারমাণবিক ভর এবং তার যোজনী। তাহলে ওই মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা বের করতে পারবো। অর্থাৎ জেডটাকে আমরা বলছি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। জেড সমান, আমরা এটা লিখব পারমাণবিক ভর ডিভাইডেড যোজনী ইন্টু 96,500। এই হচ্ছে আমাদের জেডের মান। তার মানে জেড সমান পারমাণবিক ভর ডিভাইডেড যোজনী ইন্টু 96,500। তো আমরা জানি যে এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 এবং এই এক মোলের ইলেকট্রনের চার্জকে বলা হচ্ছে 1 ফ্যারাডে। এই জন্য তোমরা এই কথাটা মনে রাখবা যে 1 ফ্যারাডে সমান 96,500। 1 ফ্যারাডে অর্থাৎ 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। আবার 1 কুলম্ব কি? 1 কুলম্ব হচ্ছে 1 সেকেন্ড 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড প্রবাহিত করলে যে পরিমাণ বিদ্যুৎ হয়
তাকে বলা হচ্ছে 1 কুলম্ব। 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 1 সেকেন্ড চালনা করলে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায় পরিমাণটাকে বলা হচ্ছে 1 কুলম্ব। যেমন কিউ সমান আই ইন্টু টি, তাহলে আমরা এই কিউ আই এর মান যদি 1 ধরি এবং টি এর মান যদি 1 ধরি, তাহলে কিউ সমান হবে 1, মানে 1 কুলম্ব। কিউ সমান হবে 1 কুলম্ব। তদ্রূপ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান আমরা বের করে তার সাহায্যে আমরা ডব্লিউ সমান জেড আই টি এই সূত্র প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা এই পর্যায়ে তোমাদেরকে কিছু গাণিতিক সমস্যা দেখাবো এবং গাণিতিক সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা তোমরা দেখবে। এই যে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা দিলাম, এখানে আমরা এটাকে আমরা উদ্দীপকে প্রকাশ করতে পারি। এখানে আমরা একটা উদ্দীপকে এভাবে প্রকাশ করি যে এখানে তার মধ্যে দিয়ে আমরা যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতেছি, বিদ্যুতের পরিমাণ আই সমান ধরলাম 5 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ আমরা যদি এখানে তোমার 10 মিনিট ফাইভ অ্যাম্পিয়ার মাত্রা বিদ্যুৎ যদি 10 মিনিট চালনা করি, তাহলে কি পরিমাণ সোডিয়াম ধাতু ক্যাথোডে জমা হবে। কি বললাম যে 5 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলাম, তাহলে এখানে ক্যাথোডে কি পরিমাণ সোডিয়াম ধাতু জমা হবে। ঠিক আছে, আমরা মানটা বের করি। আমরা প্রথমে বলবো যে আমরা জানি ডব্লিউ সমান জেড আই টি। তাহলে আমাদেরকে এখানে কি দেওয়া আছে? দেয়া আছে তোমার প্রবাহ মাত্রা আই সমান 5 অ্যাম্পিয়ার, সময় টি সমান 10 মিনিট। মনে রাখবা সময়কে সবসময় সেকেন্ডে পরিণত করতে হবে, কারণ প্রতি সেকেন্ডে প্রতি অ্যাম্পিয়ারকে বলা হচ্ছে 1 কুলম্ব। 10 ইন্টু 60 প্রতি মিনিটে 60 সেকেন্ড, ফলে এখানে হয়ে গেল 600 সেকেন্ড সময়। এবারে আসি ডব্লিউ জেড এর মান আমাদেরকে জানতে হবে, যেহেতু ডব্লিউ বের করতে হবে। তাহলে জেড সমান হচ্ছে পারমাণবিক ভর বাই যোজনী। কার পারমাণবিক ভর? এখানে ধাতু হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, আর সোডিয়ামের যোজনী কত? 1, এবং সোডিয়ামের এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করব 96,500 ভাগ দিলে এখানে যে মানটা হবে এটা হবে সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। অতঃপর আমরা যদি ডব্লিউ বের করি, ভর ডব্লিউ সমান ওয়াট, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এখন এই মানটা এখানে বসাতে পারি। তাহলে সুতরাং ডব্লিউ সমান হচ্ছে 23/96,500 ইন্টু 5 ইন্টু 600। বাস, এখন তুমি ক্যালকুলেটরে কাজ করে এখানে যে মানটা পাওয়া যাবে সেই মানটা হচ্ছে আমাদের এই তড়িৎ রাসায়নিক, এই মানটা হচ্ছে আমাদের সঞ্চিত ধাতুর ভর। কার ভর? সোডিয়াম ধাতুর ভর, সঞ্চিত সোডিয়াম ধাতুর ভর। তাই অনুরূপভাবে তোমাদেরকে এই ফ্যারাডের সূত্রের উপরে তোমার বইতে উদাহরণে এবং অনুশীলনীতে
আরও কয়েকটি অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তুমি সেই অঙ্কগুলা প্র্যাকটিস করবা যাতে তোমার এই বিষয়ের উপরে যে কোনো সমস্যা তুমি সমাধান করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি আরেকটি গাণিতিক সমস্যা দিচ্ছি, ওটা সমাধান কিভাবে করবে দেখো। ধরো তোমাদেরকে উদ্দীপক আকারে একটি সমস্যা এখানে দেখাইলাম যে একটি পাত্রে বিগলিত ক্যালসিয়াম ক্লোরাইড আছে যার পরিমাণ 10 গ্রাম। প্রথম কথা হচ্ছে উদ্দীপকের তড়িৎ বিশ্লেষণের সবটুকু বিশ্লেষণ করতে কত কুলম চার্জ প্রবাহিত করতে হবে। এই যে 10 গ্রাম পদার্থ আমার উদ্দীপকে আছে, এই 10 গ্রাম পদার্থের মধ্যে সবটুকু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সম্পূর্ণ করতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করতে হবে, কত কুলম বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। দেখো ক্যালসিয়াম ক্লোরাইড এই বিগলিত অবস্থায় এটা পরিণত হয়ে যাবে ক্যালসিয়াম প্লাস ক্লোরিন, ক্যালসিয়াম প্লাস ক্লোরিন গ্যাসে পরিণত হবে। এখন এই ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমার ক্যালসিয়াম এবং ক্লোরিনের পরিণত করতে সম্পূর্ণটা কি পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হবে, ঠিক আছে। প্রথমে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করে নিতে হবে। ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে কত? 40 35.5 × 2 71 সমান যোগ করলে হবে 111। এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর 111। আমাদের এখানে ক্যালসিয়াম ক্লোরাইড নেওয়া আছে 10 গ্রাম। তাহলে আমরা দেখতেছি সমীকরণ মতে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড হতে ক্যালসিয়াম পাওয়া যায় 40 গ্রাম। তাহলে সুতরাং আমাদের এখানে দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 111 গ্রাম থেকে যদি 40 গ্রাম হয় তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম পাওয়া যাবে। প্রথমে আমাদেরকে এটা বের করে নিতে হবে 111, এটা সমান হচ্ছে 3.6 গ্রাম, প্রায় হয়তো আরও কিছু থাকবে। তাহলে প্রথমে আমি ক্যালসিয়ামটাকে পাইলাম, ক্যালসিয়ামের পরিমাণটাকে। এখন আমি এই পরিমাণ ক্যালসিয়াম ধাতুকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশ্লেষিত করতে আমার কি পরিমাণ বিদ্যুৎ চালনা করতে হবে, আমি ধাতুটাকে বের করে নিতে হবে। তাহলে আমরা জানি W সমান ZIT বা কত কুলম বা W সমান Q। তাহলে W সমান Q, অর্থাৎ সুতরাং W সমান ZQ। তাহলে এই পর্যায়ে আমি মান বসাবো যে আমার এখানে দেওয়া আছে ডব্লিউর পরিমাণ 3.6 গ্রাম আর জেড তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, জেডের পরিমাণ হবে কত? 40/2 যোজনী 96,500, এতটুকু। তাহলে এই মানটাকে যদি আমি বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং কিউ সমান, যেহেতু ডব্লিউ সমান জেড কিউ, তাহলে সুতরাং কিউ সমান আমরা পেয়ে যাব W/Z। তাহলে ডব্লিউ হচ্ছে 3.6, এটার নিচে যদি আমরা জেড দেই হয়ে যাচ্ছে 2 × 96,500 / 40। আচ্ছা, এখন তুমি যদি ক্যালকুলেটরে এই কাজটা করো তাহলে এখানে একটা বড় সংখ্যা এসে যাবে, প্রায়
87.7 এত কুলম্ব মতো চলে আসবে, 17,387.7 কুলম্বের মতো এটা পরিমাণ পাওয়া যাবে। তাহলে আমরা 1 নম্বর পেয়ে গেলাম যে আমাদেরকে এই পরিমাণ বিদ্যুৎ চালনা করলে এখানে যে 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এই 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড সম্পূর্ণ তড়িৎ বিশ্লেষিত হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা সলিউশন দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত করতে 50 মিলি অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ কতক্ষণ প্রবাহিত করতে হবে? 50 মিলি অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ কতক্ষণ প্রবাহিত করতে হবে? আমরা তোমরা যদি এটা সমাধান দেখে নিয়ে থাকো তাহলে আমরা দ্বিতীয় অংশটা আবার দেখি। এটা তো ছিল 1 নম্বরের সমাধান, আমরা দ্বিতীয় অংশটা আবার দেখব। সবটুকু ধাতু ক্যাথোডে সঞ্চিত করতে 50 মিলি অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ কতক্ষণ প্রবাহিত করা হবে? তাহলে দ্বিতীয় পথে আমরা দেখতেছি আমার এই ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইডের বিয়োজনে যে ক্যালসিয়াম এবং ক্লোরিন পাওয়া যাচ্ছে, যেটার পরিমাণ ছিল 111 গ্রাম, এখান থেকে ক্যালসিয়াম হচ্ছে 40, এটা আমরা জানি। এবং সমীকরণ মতে তুমি ওই জিনিসটা আবার লিখে নিবা। সমীকরণ মতে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড হতে পাওয়া যায় 40 গ্রাম ক্যালসিয়াম। সুতরাং 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড হতে পাওয়া যাবে 11 সমান 3.6 গ্রাম ক্যালসিয়াম। এতটুকু আমরা প্রথমে করে নেব। তারপর দ্বিতীয় অংশের জন্য আমরা দেখব যে 50 মিলি অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ কতক্ষণ সঞ্চিত করা যাবে, কতক্ষণ প্রবাহিত করতে হবে। 50 মিলি অ্যাম্পিয়ার, এখানে আমাদের বের করতে হবে কতক্ষণ, মানে টি, এখানে বের করতে হবে টি। দেখো প্রথম পর্যায়ে আমরা বের করতে হচ্ছে কুলম মানে কিউর পরিমাণ, আর দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে টি এর পরিমাণ। কারণ এখানে প্রবাহ মাত্রা দেওয়া আছে, আমি টি এর পরিমাণ বের করব। তাহলে আমরা জানি ডব্লিউ সমান ZIT বা টি সমান W/Z × I। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে? আমার দেওয়া আছে I সমান 50 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ারের 1000 ভাগের 1 ভাগ। এটাকে আমাদেরকে অ্যাম্পিয়ারে নিয়ে দিতে হবে। তাহলে অ্যাম্পিয়ারে নিয়ে গেলে এটাকে আমি 1000 দিয়া ভাগ দিতে হবে। তাহলে 50 ডিভাইডেড 1000 এত অ্যাম্পিয়ার। তারপরে জেড সমান কি? জেড সমান হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্য অঙ্ক, এবং এটা কার? ক্যালসিয়ামের। যেহেতু এটা ক্যালসিয়ামের, ফলে আমরা ক্যালসিয়ামের জন্য করব 40 যোজনী 2 96,500। আচ্ছা, তাহলে আমার এখানে ডব্লিউ কত ছিল? ডব্লিউ ছিল 3.6 এত গ্রাম। এই মানগুলো আমরা এখন বসাই দাও। এখানে ডব্লিউ এর পরিবর্তে বসবে 3.6, তারপরে জেডের পরিবর্তে বসবে 40 ডিভাইডেড 2 × 96,500 ইন্টু আই। আয়ের জায়গাতে বসবে, আমরা যদি এটাকে করি তাহলে হবে 0.05। এই পর্যায়ে তুমি ক্যালকুলেটরে হিসাব করে এই মানটা এখানে বসাবা, এবং এটার পরিমাণটা একটা বেশ বড় সংখ্যায় আসবে, প্রায় 347
747.4 এত সেকেন্ড পরিমাণ আসবে। এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে এটা পরিমাণটা চলে আসবে মিনিটে, এবং এটাকে যদি আরও 60 দিয়ে ভাগ করি চলে আসবে ঘন্টায়। কাজে তুমি উত্তরটা বলতে পারো যে এত সেকেন্ড তড়িৎ চালনা করতে হবে, অথবা এত মিনিট চালনা করতে হবে, অথবা এত আওয়ার চালনা করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দু, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার আজকে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিতে চেয়েছি সেই জিনিসটা হচ্ছে, প্রথমত তোমরা তড়িৎ রসায়ন বলতে কি বোঝো সেটা বুঝতে পেরেছ, যে বিদ্যুৎ চালনার মাধ্যমে কোথাও কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হলে অথবা রাসায়নিক বিক্রিয়ার ফলে কোথাও কোনো বিদ্যুৎ উৎপন্ন হলে সেই প্রক্রিয়াটা হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়নের ভিতরে আসছে আমাদের তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণটা কি? তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে কোনো একটি যৌগকে তড়িৎ প্রবাহ চালনা করলে সেই যৌগটা যদি বিশ্লেষিত হয়ে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড তড়িৎ চালনা করে আমরা ক্যালসিয়াম এবং ক্লোরিন দুইটা পদার্থে বিশ্লেষিত করতে পারি, অথবা এর পূর্বে তোমরা দেখছো সোডিয়াম ক্লোরাইডকে বিশ্লেষিত করে সোডিয়াম এবং ক্লোরিন দুইটা পদার্থে আমরা বিশ্লেষিত করে ফেলছি। এগুলোকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। অথবা তোমাদেরকে তোমরা শিখেছ যে কি পরিমাণ বিদ্যুৎ চালনা করতে হবে অথবা কি পরিমাণ বস্তু সঞ্চিত হবে এটার হিসাব, এবং এই হিসাবের জন্য মাইকেল ফ্যারাডে একজন বিজ্ঞানী, উনি আমাদেরকে একটা সূত্র দিয়েছেন। ওনার সূত্র হচ্ছে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ চালনা করলে কতটুকু বস্তু সঞ্চিত হবে এই বিষয়ে উনি যে সূত্রটা বলেছেন, উনি বলছেন যে কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে কি পরিমাণ রাসায়নিক বিক্রিয়া ঘটবে, অর্থাৎ অ্যানোডে বা ক্যাথোডে কি পরিমাণ বস্তু সঞ্চিত বা দ্রবীভূত হবে তা ওই পদার্থের মধ্যে দিয়া প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। অর্থাৎ বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক হবে সঞ্চিত বস্তু বা দ্রবীভূত বস্তু। সেখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম, সেই সূত্রটা হচ্ছে W=ZIT, এবং এই জ্যাড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এবং এই তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে আলাদা। প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান আলাদা, কিন্তু ওই ধাতুর ক্ষেত্রে সর্ব অবস্থায় তার মান একই থাকবে। এইটা হচ্ছে একটা ধ্রুবক। তো এই পর্যায়ে তোমরা ফ্যারাডের এই সূত্রটাকে প্রয়োগ করে W=ZQ বা W=ZIT এই সূত্রটাকে প্রয়োগ করে আমি তোমাদেরকে দুইটা গাণিতিক সমস্যার সমাধান তোমাদেরকে দেখাইলাম। তোমরা তোমাদের পাঠ্য বইতে, অনুশীলনীতে এবং উদাহরণে আরও অনেকগুলা তোমার গাণিতিক সমস্যা দেওয়া আছে। আমি আশা করি যে এই সূত্রটা প্রয়োগ করে তোমরা তোমাদের বাকি সমস্যাগুলার সমাধান করতে পারবে। তাই ধন্যবাদ তোমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে, এবং পরবর্তী ক্লাস যখন আবার অনলাইনে তোমাদের কাছে যাবে তোমরা অবশ্যই সেই ক্লাসটিও দেখবে, এবং আজকের এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করে, এবং এটার আমার যা বাড়ির কাজ দিয়েছি, অর্থাৎ বাড়ির কাজটা কি, তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে যে ফ্যারাডে সূত্রের উপরে যে গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে এই সমস্যাগুলো সমাধান করবে, এবং তোমাদের মধ্যে এই সমস্যাগুলো সমাধান করে ক্লাস খোলার পরে তোমরা নিয়ে আসবে। তারপরও যদি তাৎক্ষণিকভাবে কেহ তোমার সমস্যাটা সমাধানের জন্য সহযোগিতা চাও তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে আমার মোবাইল নাম্বার আছে, তোমরা আমাকে আমার মোবাইল নাম্বারে ফোন করে জেনে নিবে যে কোনো একটা সমস্যা কিভাবে সমাধান করতে হবে। পরবর্তী ক্লাসের জন্য পর্যন্ত আমরা অপেক্ষা করি। তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।